আচ্ছা, এই ভিডিওতে আমরা পূর্বে বেশ কয়েকটা টুল শেষ করেছি, অর্থাৎ পেন টুল পর্যন্ত আমরা শিখেছিলাম। এই ভিডিওতে আমরা দেখব তার পরবর্তী টুলগুলো। এজন্য আমরা ওপেন করে নিয়েছি আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর, আর এই ইলাস্ট্রেটরের ভার্সন হচ্ছে 2020। আর এই জন্য আমরা আমাদের এই পর্যন্ত করেছিলাম কার্ভেচার টুল পর্যন্ত, তাই না? সো আমরা পরবর্তী টুলগুলো এক্সপ্লোর করবো। এই জন্য একটা নিউ পেজ নিয়ে নেব বা নিউ আর্টবোর্ড নিয়ে নেব। কন্ট্রোল এন প্রেস করলাম, অথবা ফাইল থেকে নিউ আপনি ক্লিক করে পেজ নিতে পারবেন। আমরা এখান থেকে যে কোনো টাইপের একটা পেজ নিয়ে নিলাম। সো এখানে আমরা একটা পেজ নিয়ে নিয়েছি 1000 পিক্সেল গুণন 1000, আর 8 GB নিয়েছি কালার মোড, আর রেজুলেশন ইফেক্ট নিয়েছি রাস্টার ইফেক্ট 300 PPI। দেন ক্রিয়েটে ক্লিক করলাম। তো এখন দেখেন, আমরা বলেছিলাম আমাদের প্রথম ক্লাসে যে আমাদের এই যে ডান পাশের প্যানেলগুলো আছে, এগুলোকে আমরা যদি ঠিকঠাক মতো সাজিয়ে নিই তাহলে আমাদের ডিজাইন করতে সুবিধা হবে। আর সুবিধার ক্ষেত্রে আমরা প্রথম যে প্রায়োরিটি সেটা রাখবো হচ্ছে এই পাশে রাখবো শুধু লেয়ার, আর বাকিগুলো এখান থেকে ক্লোজ করে দিব। তো এটা ক্লোজ করা যায় না, এখানে ইলাস্ট্রেটরে এভাবে এনে এভাবে কেটে দিতে হয়। আমরা কেটে দিচ্ছি। আর সোয়াচেসটা লাগে অনেক সময়, এজন্য এটা এখানে রাখা যায়। সিম্বল দরকার নাই। আচ্ছা, ক্লোজ করা যাচ্ছে এখন এখান থেকে। ওকে, দেন আমরা এটা এরম করে দিচ্ছি। স্ট্রোক দরকার নাই, গ্রেডিয়েন্ট লাগে, ট্রান্সপারেন্সিও লাগে। তো এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্স লাগে অনেক সময়, এটা আবার ক্লোজ করে দিলাম। এখন আমরা এখান থেকে আর্টবোর্ড ক্লোজ করে দিলাম। এ পাশে আমরা শুধু রাখবো লেয়ার্স, এ পাশে ফন্ট, তারপর কালার, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, গ্রেডিয়েন্ট। ওকে, আমরা এখন এখানে চলে আসলাম। দেখেন, আমরা শিখবো এখন আমাদের পরবর্তী টুল, সেটি হচ্ছে টাইপ টুল। তো টাইপ টুল আমরা ব্যবহার করতে পারি অনেকেই, তারপরও এটার মধ্যে বেশ কিছু ফিচার আছে যেগুলো আমরা সম্পর্কে জানি না, এগুলো আমরা এখন এক্সপ্লোর করব। আমরা প্রথমে টাইপ টুলে সিলেক্ট করব। এটা সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে শর্টকাট হচ্ছে টি। আমরা ক্লিক করলাম, ক্লিক করে তারপর আমরা আমাদের আর্টবোর্ডে ক্লিক করলাম। দেখেন, আমাদের টাইপ টুলের টেক্সট টাইপ করার জন্য এখানে অপশন চলে আসছে। আপনি ক্লিক করার পরে এই কন্ডিশনাল অপশনসগুলো এখানে দেখতে পারবেন কন্ট্রোল প্যানেলে। এখান থেকে আপনি সাইজ বড় ছোট করে নিতে পারবেন। আবার এখানে আবার ক্লিক করলে আপনি আপনার কাঙ্ক্ষিত যে টেক্সট সেটা লিখতে পারবেন। সো আমরা লিখছি এটা, সেক্ষেত্রে আমি আমার নাম লিখলাম। তো এটা হচ্ছে জেনারেল টাইপ টুল, মানে আমরা এটা ক্লিক করে টাইপ করতে পারি। এখন আপনি এটা রিলেটেড এই টাইপ টেক্সটটাকে কন্ট্রোল করার জন্য আমরা যখন ফটোশপে এই টেক্সট নিয়েছিলাম তখন উপরে কন্ট্রোল প্যানেল ছিল, পাশাপাশি ডান পাশে আমরা একটা যে টাইপিং যে টুল সেটি নিয়েছিলাম, তাই না? সো এখানে এই অর্থাৎ ইলাস্ট্রেটরে এই টাইপ টুলের নামটা চলে আসছে ক্যারেক্টার হিসেবে, অর্থাৎ উইন্ডো থেকে আপনি ক্যারেক্টার অপশন পাবেন। এটাতে ক্লিক করে দিলেই আপনি হচ্ছে এই অপশনটা এখানে প্রিভিউ হবে বা ভিজিবল হবে। সো আমরা ক্যারেক্টারে ক্লিক করলাম। তো ক্যারেক্টারে এসে এই জেনারেল টেক্সট বা টাইপ টুলে আমরা এখান থেকে জাস্ট ফন্ট চেঞ্জ করে নিতে পারি। ধরেন একটা ফন্ট চেঞ্জ করে নিলাম। তারপর কি করতে পারবো, তারপর হচ্ছে যে আমরা একটু বড় করে নিই শিফট চেপে ধরে কর্নারে। তো এরপর হচ্ছে যে এখান থেকে এটার সাইজটা আমি এভাবে টেনে বড় করতে পারি, পাশাপাশি এটা সিলেক্ট করে এখান থেকে আমি ফন্ট সাইজ দিতে পারি এভাবে, বা এখান থেকে কমিয়েও দিতে পারি। বোঝা গেছে? তো নির্ধারিত মাপের ক্ষেত্রে আমরা এখান থেকে ফন্ট সিলেক্ট করব। ধরেন যে বিজনেস কার্ডের ক্ষেত্রে 6 বা 7 ফন্ট দেওয়ার ক্ষেত্রে তখন আমরা এখান থেকে সিলেক্ট করে এখানে চেঞ্জ করে দিব। এরপর আমরা এখান থেকে এটার ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারি। যেমন এটা আছে রেগুলার, ক্লিক করার পরে আমরা এটাকে যদি বোল্ড করি, দেখেন মোটা হয়ে গেল। তারপর এটা সিলেক্ট করে আবার যদি ইটালিক করি, বোল্ড ইটালিক হয়ে গেল। এটা হচ্ছে এখানকার ওয়ে সেটিংস। ক্লিয়ার? অর্থাৎ এই টেক্সটের মাঝখানে ফাঁকা থাকবে। হ্যাঁ, এটা পরবর্তীতে যাচ্ছি আমি, এটার পরবর্তীতে এখানে আছে। তো এই টেক্সটগুলোকে আমরা যদি ফাঁকা করতে চাই, একটু দূরে দূরে রাখতে চাই, এটার স্পেসিংটা এখান থেকে বাড়িয়ে নিতে পারি। তো এখানে একটা অ্যারো আছে, এখান থেকে আমরা যদি এদিকে সিলেক্ট করি, দেখেন বাড়ছে না? আবার এদিকে দিলে কমছে। সো এখান থেকে আমরা এটাকে বাড়ায় নিতে পারি। একই সাথে আমরা আবার টাইপ টুলটা সিলেক্ট করলাম। আপনি ক্লিক করলে একটা সিঙ্গেল টেক্সট নিতে পারবেন। আবার টাইপ টুলটা সিলেক্ট করার পর আমরা ফন্টটাকে একটু ছোট করে নিই, দেখেন 18 করে নিলাম। তো এই টাইপ টুলটাকে সিলেক্ট করার পর আপনি যখন এটার স্ক্রিনের উপর বা আর্টবোর্ডের উপর ড্র্যাগ করে নিচের দিকে টানবেন, তখন আপনি এরকম একটা টেক্সট বক্স নিতে পারবেন। বোঝা গেছে? এখন এই টেক্সট বক্সটা আমরা যদি সিলেক্ট করতে চাই, মুভ টুল সিলেক্ট করলাম। এখন দেখেন আপনি টেক্সট বক্সটাকে মুভ করতে পারছেন। এখন আমরা এটাকে বড় করি, দেখা যাচ্ছে না যেহেতু। হ্যাঁ, লেখার পর টেক্সটগুলো থাকবে, বা না লিখলে এটা হচ্ছে
ডেমো টেক্সট বলি না আমরা অনেক সময়, রেডিমেড এটা থাকে। আপনি জাস্ট এখানে ডাবল ক্লিক করলে এই টেক্সটটা এডিট করতে পারবেন। আপনি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলেন, ব্যাক স্পেস দিয়ে কেটে দিলেন, এখন আপনি আপনার মতো করে লিখবেন। ঠিক আছে, আমি এটা কাটছি না একটা অপশনস দেখানোর জন্য। এখানে দেখেন টেক্সটগুলো একটু ফাঁকা ফাঁকা হয়েছে, তাই না? তো আমরা এখান থেকে 0 করে দিব এটাকে, এবং এটা সিলেক্ট করার পর এটার উপরে একটা অপশন আছে দেখেন, এটা দিয়ে এই যে লাইনের স্পেসিং এটা ঠিক করা যায়। কাছাকাছি চলে গেল, নিচে আনছি, দূরত্ব বাড়ছে 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 বাড়ছে। ক্লিয়ার? সো এটা দিয়ে আমরা এটা করতে পারবো। আর এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের টেক্সট কিভাবে আমরা রাখবো, এটা অপটিক্যাল রাখবো নাকি অন্যভাবে রাখবো, সেটা এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন র্যান্ডম ওয়াইজ। তো এরপর আমরা হচ্ছে যে এটা অটো রাখবো, আর এখান থেকে আমরা এটাকে করে দিব হচ্ছে অটো, তাহলে আমাদের টেক্সটটা নর্মাল ফন্টে থাকবে। ওকে, এরপর আসেন আমাদের এইটুকু টেক্সট টুল নিয়ে, এটা বেসিক হয়ে গেল। এরপর পরবর্তী যে টুলগুলো রয়েছে এটাতে আসেন, এটার উপর রাইট বাটন প্রেস করলে নিচে টুলগুলো সিলেক্ট করা যাবে। এরপর আছে এরিয়া টাইপ টুল। এটা হচ্ছে আপনি নির্ধারিত কোনো শেপের মধ্যে বা নির্ধারিত কোনো পাথের মধ্যে আপনি যদি কোনো টেক্সট বসাতে চান, অনেক সময় দেখা যায় যে এরকম একটা বক্স আমরা নিলাম এবং এরকম ধরেন 5টা বক্স আমাদের আছে বা 3টা আছে। সো এই প্রত্যেকটা বক্সে আমরা লিখব, তো বক্সের ভিতরে যাবে লেখাটা, বাইরে যাবে না। সো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে কালার তো চেঞ্জ করতে পারি, একটু জাস্ট দেখানোর উদ্দেশ্যে কালারটা চেঞ্জ করে দিই। ওকে, এখন আমরা এই বক্সগুলোর ভিতরে যদি লিখতে চাই তাহলে টাইপ টুল থেকে এরিয়া টাইপে ক্লিক করব, আর আমরা এই যে এরিয়াটা আছে, এরিয়ার এই যে পাথ আছে, অর্থাৎ পেন টুল দিয়ে যদি আমরা নেই, দেখেন পেন টুল দিয়ে এই যে লাইনগুলো আর্ট করছি, এই প্রত্যেকটা লাইনকে বলা হয় পাথ, পাথ বা স্ট্রোক। কি বলা হয়? পাথ বা স্ট্রোক। আর এই মাঝখানের যে কালারগুলো হবে এটাকে বলা হয় কি? ফিল কালার। মাঝখানের কালারটা হচ্ছে ফিল কালার। দেখেন আপনি যদি এইদিকে মাউস পয়েন্টার নিয়ে আসেন, ওই যে দেখেন পাথ দেখা যাচ্ছে, যাচ্ছে না? ব্যাটারি লো, একটা চার্জার এদিকে লাইন দেন। ঠিক আছে, এখন আচ্ছা দেখেন এইদিকে দেখেন স্ক্রিনে, এখন দেখেন। সো আমরা এটা দিয়ে কি করতে পারি, এই যে এরিয়া টাইপ টুলটা সিলেক্ট করব, এরপর আমরা এই যে পাথটা আছে এই শেপের পাথের মধ্যে আমরা ক্লিক করলে এখন দেখেন টেক্সটগুলো আমাদের এই পাথের মধ্যে, এই যে বক্সটা আছে নির্ধারিত শেপ, এই শেপের মধ্যে লেখাগুলো হচ্ছে, তাই না? সো এই যে এরিয়া টাইপ টুল, এটার কাজ হচ্ছে এটা। এখন আপনি যদি রাউন্ড শেপের মধ্যে লেখা নিতে চান তাহলে রেক্টেঙ্গেল থেকে ইলিপস নেবেন, এটার পর আপনি এরিয়া টাইপ থেকে জাস্ট পাথের উপর ক্লিক করলে এখানে কিন্তু আপনি এই যে পাথ টুলটা নিতে পারছেন। ক্লিয়ার? ওকে, এরিয়া টাইপ টুলের কাজ কি সেটা বুঝতে পেরেছেন? আমরা এখন হচ্ছে প্যারাগ্রাফ যে অপশনটি রয়েছে, অর্থাৎ এই যে আইকনটি রয়েছে, আপনি উইন্ডো থেকে এটি নিতে পারবেন সিলেক্ট করে। সো এটার একটু কাজ দেখি, এটার প্রয়োজনীয়তা আছে আমাদের ডিজাইনিংয়ের ক্ষেত্রে। ধরেন আমি এখানে একটা টেক্সট লিখেছি, এটা হচ্ছে একটা এরিয়া টাইপ টুল দিয়ে লিখেছি। এখন দেখেন আমাদের টেক্সটগুলো এই দিকে ফাঁকা আছে, তাই না? এটা হচ্ছে ক্যারেক্টার অ্যালাইনমেন্ট, অর্থাৎ আমাদের যে টেক্সট অ্যালাইনমেন্ট এটা। আপনি যখন এটা সিলেক্ট করবেন এখানে কন্ডিশনাল অপশনসগুলো দেখতে পারবেন। এটা হচ্ছে মিডিল অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। মাইক্রোসফট ওয়ার্ডেও আমরা এটা দেখেছি। সো আপনি এই অপশনটা রয়েছে প্যারাগ্রাফ, এখান থেকেও সেম অপশনগুলো আপনি দেখতে পারবেন। এখানে মিডিল, এপাশে তারপর এটা। সো আপনার পছন্দ অনুসারে আপনি এটা ডিজাইনিংয়ের ক্ষেত্রে যখন যেটা প্রয়োজন হবে সেটা ব্যবহার করবেন। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি হলো পরবর্তী টুলে, সেটা হচ্ছে টাইপ অন পাথ। টাইপ অন পাথ বলতে, পাথ আমরা বুঝলাম যে সাইডের দাগগুলো আছে এটাকে বলা হয় পাথ। তো আমরা টাইপ অন পাথে ক্লিক করার পর এই যে আমাদের একটা শেপ আছে, এটার উপর যদি আমরা পাথের মধ্যে নিয়ে ক্লিক করি, এটা সিলেক্ট করলাম, জাস্ট পাথের উপর নিয়ে ক্লিক করলাম, দেখেন এই যে স্ট্রোক ছিল আমরা যেটাকে বলছি স্ট্রোক বা পাথ, এই প্রত্যেকটা পাথের মধ্যে এটা টাইপ হচ্ছে না? সেম ওয়েতে আমরা যদি সার্কেলের মধ্যে করতে চাই, রেক্টেঙ্গুলার টুল নিয়ে আমরা সার্কেল দেখব, এখান থেকে আমরা এটা সিলেক্ট করলাম, তারপর এটার উপর আমরা ক্লিক করলাম, দেখেন এটা রাউন্ড করে টাইপ হচ্ছে। ক্লিয়ার? সো এইভাবে কিন্তু অনেকগুলো লোগো ডিজাইন করা যায় এভাবে। হ্যাঁ, তো এরপর দেখেন আমরা রেক্টেঙ্গেল টুল পরে যাব, আমরা টাইপ টুলগুলো শেষ করি। তো এরপর দেখেন আমাদের পরবর্তী টুল হচ্ছে ভার্টিক্যাল টাইপ। এটা হচ্ছে সরাসরি এদিকে টাইপ। দেখেন আমাদের এই যে আইকনটা, কিবোর্ড আমাদের কার্সরটা এদিকে আছে, তাই না?
সোজা হয়ে এইদিকে সোজা মানে এইদিকে লেখা হবে, এখানে লিখলাম দেখেন এইদিকে হচ্ছে। এখন আমরা যদি রাইট বাটন প্রেস করে ভার্টিক্যাল টাইপ করি, এখানে ক্লিক করে দেখেন এইদিকে হবে। এখন বোঝা গেছে? এদিক থেকে টাইপ হবে সোজাসুজি, তো এদিকে টাইপ করলে এরকম হবে। ক্লিয়ার? এরপর পরবর্তী টুল হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টুল। এটা যেমন আমরা এরিয়া টাইপ টুল করলাম, এটাও ভার্টিক্যাল এরিয়া। এটা একটা এরিয়া ধরেন, এটাতে আমরা পাথের মধ্যে ক্লিক করলাম, টাইপটা হচ্ছে এইদিকে। বোঝা গেছে? উপরে নিচে, বুঝতে পেরেছেন কি? এরপর আমরা পরবর্তী টুলে যাই। এরপর হচ্ছে ভার্টিক্যাল টাইপ অন পাথ। আমরা আবার আরেকটা শেপ নিব। এরপর আমরা এটা সিলেক্ট করলাম ভার্টিক্যাল টাইপ অন পাথ। এরপর এটা সিলেক্ট করলাম, এটা এখন একটু উল্টো দিকে হবে। অথবা আমরা যদি সরাসরি রেক্টেঙ্গুলার টুল নেই, এখন আমরা এটা দেখলে বুঝতে পারবো ভার্টিকুলার টাইপ, এটা উল্টোভাবে টাইপ হচ্ছে। বুঝতে পারছেন? অর্থাৎ এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল টাইপ অন পাথ, মানে স্ট্রোকের মধ্যে টাইপ করা। তাহলে এই কয়টা হয়ে গেল। এরপরে আছে হচ্ছে টাচ পাথ টুল। এটা খুব বেশি প্রয়োজন হয় না, দরকার নাই এটার। এরপর আমরা পরবর্তী টুল হচ্ছে পেইন্ট ব্রাশ টুল। পেইন্ট মানে আর্ট করা। আমরা ঠিক যেরকম ফটোশপে ব্রাশ টুল দেখেছিলাম, ইলাস্ট্রেটরে এটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুল। পেইন্ট ব্রাশ টুল আর বাল্ব ব্রাশ টুল একই রকম কাজে প্রায় ব্যবহার করা হয়। তো পেইন্ট ব্রাশ টুলটা আমরা সিলেক্ট করার পর আমরা যদি এরকম করে আর্ট করি, তাহলে আমাদের স্ট্রোক হবে কিন্তু ফিল হবে না। আমরা ফিলটা যদি অন করি, অর্থাৎ এটা সিলেক্ট করার পর ফিল যদি অন করি, তাহলে আমরা হয়তো এটার ফিল কালারগুলো দেখতে পারবো। কিন্তু স্বাভাবিকভাবে আমরা যদি চাই যে স্ট্রোক নিব, সেক্ষেত্রে ফিলটা অফ করে দিব। ক্লিয়ার? এরপর দেখেন আমরা এটা কেটে দিলাম, আবার টুলটা সিলেক্ট করলাম। এটা হচ্ছে ব্রাশ টুল বা পেইন্ট ব্রাশ টুল। সো আপনি এইভাবে জিগজ্যাগ যদি জেড আর্ট করেন, তার মানে এটা হয়ে গেল। এরপর আপনি হচ্ছে এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবেন। অনেক সময় ব্যবহার করতে হয় আমাদের বিভিন্ন কাজ, যেমন পেন টুল দিয়ে আমরা আর্ট করেছিলাম না তখন। সো আমরা পেন টুলের বদলে ব্রাশ টুল এটা যদি আমরা দিয়ে আর্ট করতে চাই, ধরেন সেক্ষেত্রে আমরা এভাবে সহজে আর্ট করতে পারবো। ধরেন যে এভাবে আর্ট করলাম। তারপর যদি আপনি ফুল আর্ট করতে চান, এভাবে মাউস ঘুরায়ে তারপর হচ্ছে এভাবে আর্ট করলেন। যখন মুছবেন আপনি, তখন এটা প্রত্যেকটা শেপ আলাদা আলাদা হবে। এখন তো আপনি এটা মুছতে চাইলে এটা সিলেক্ট করবেন, ডিলিট করবেন, সিলেক্ট করবেন, ডিলিট করবেন, ব্যাক স্পেস, এটা সিলেক্ট করবেন, ডিলিট, এভাবে ডিলিট করতে পারবেন। অথবা সবগুলোকে নিয়ে সিলেক্ট করে তারপর কন্ট্রোল জি চাপলে গ্রুপ হয়ে যাবে, একটা অবজেক্ট হিসেবে সেটা মুভ হবে। ক্লিয়ার? তো এরপর হচ্ছে এটার বাল্ব ব্রাশ টুল। এটাও সেম ওয়েতে কাজ করে, এটাও আপনি একইভাবে ব্রাশ করতে পারবেন। তো এটা একটা টুল দিয়েই আমাদের সব কাজ হয়ে যায়। এরপর আসেন, আপনার জীবনের সব স্মৃতি ভুলে গেলেও এই টুলটা ভোলার চেষ্টা করবেন না। অর্থাৎ এই যে লাইন টুল আছে বা এই রেক্টেঙ্গেল টুল, এই টুলগুলো খুব বেশি কাজে লাগে। আমরা লাইন টুলটা আগে দেখি, চলেন। তো লাইন টুলটা হচ্ছে একটা স্ট্রোক বা পাথ টুল। আমরা সরাসরি যদি এভাবে আর্ট করি, দেখেন একটা লাইন হয়ে গেছে। তো লাইনে আপনি স্ট্রোক দিতে, ফিল দিতে পারবেন না, কালার। লাইনে ফিল কালার দিতে পারবেন না, কিন্তু এখানে স্ট্রোক কালার দিতে পারবেন। আপনি ফিল কালারটা অফ করে দিলেন, স্ট্রোক কালার দিয়ে আসছে, স্ট্রোকের সাইজটা এখান থেকে পরিবর্তন করে দিতে পারবেন। ক্লিয়ার? তো আমাদের অনেক সময় লাইন আঁকার প্রয়োজন হয়। তো আমরা যদি এভাবে চাই, ধরেন ঘর বানাবো, এভাবে করলাম, একটা লাইন দিলাম, কন্ট্রোল জেড। আবার লাইনের সংক্ষিপ্ত হচ্ছে এই যে আমাদের উল্টো পাশে আমরা যে স্ল্যাশ ইউজ করি, স্ল্যাশের উল্টোটা এটা ইউজ করলে আমরা এটা করতে পারি। সো এভাবে আমরা ক্লিক করে ধরে এভাবে শিফট চেপে ধরে সোজা এভাবে লাইন আউট করতে পারি। এটা হচ্ছে অনেক সময় ব্যবহার করা যায় আমাদের ডিজাইনিংয়ের ক্ষেত্রে। ক্লিয়ার? জি, পেন টুল দিয়েও করতে পারবেন। তারপর আছেন এআরসি টুল। এটা দিয়ে একটু বাঁকা করে আমাদের শেপ নেওয়া যায় বিভিন্ন টুলের। এভাবে আমরা যেভাবে চাই সেটাকে নিতে পারবো বা ব্যবহার করতে পারবো। অনেক সময় আমাদের এরকম ছোটোখাটো টুলের প্রয়োজন হয়, সো এটা আমরা সেভাবে ব্যবহার করতে পারি। ধরেন আমরা এভাবে একটু আর্ট করলাম, এটা আর্ট করে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমরা একটা কপি করে নিলাম। এটাকে যদি রাইট বাটন প্রেস করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিই, প্রিভিউ করে দিলাম, এটা প্রিভিউ হয়ে গেল। ওকে, এখন এটাকে আমরা যদি একটু ঘুরায় দিই, এভাবে যদি ঘুরায় দিই, আমরা হয়তো একটা পাতা আর্ট করতে পারবো এভাবে। ক্লিয়ার? বোঝা গেছে? তো এটা হচ্ছে ওয়ে এই টুলের। এরপরে আছে হচ্ছে স্পাইরাল টুল। দেখেই বোঝা যাচ্ছে কেমন হবে শেপটা, এরকম হবে।
এরকম শেপ আমরা আর্ট করতে চাইলে এটা দিয়ে আর্ট করতে পারবো, মশার কয়েল আর কি। এরপর হচ্ছে রেক্টেঙ্গুলার গ্রিড টুল, এটা দিয়ে হচ্ছে আপনি টেবিল আর্ট করতে পারবেন এভাবে। আর কয়টা টেবিল নিতে চান, কিভাবে নিতে চান, সো এটা হচ্ছে আপনি ক্লিক করার পরে এখানে ক্লিক করলে মাউসটা এখানে আমাদের আর্টবোর্ডে ক্লিক করার পর আপনি কয়টা ডিভাইডেশনস চান, কয়টা টেবিল চান, কয়টা বক্স চান সেটা ডিভাইডেড করা যায়। এখান থেকে যদি আপনি 2 দেন তার মানে 3টা বক্স হবে, এখানে যদি আপনি 5 দেন তার মানে এই পাশে হবে 5টা ডিভাইডার্স, এক পাশে 2টা এক পাশে 5টা, মানে এই পাশে হবে 3টা এই পাশে হবে 6টা। ওকে করলাম। এখন দেখেন এই পাশে হয়েছে 3টা, এই পাশে হয়েছে 6টা, মানে 5 দিলে 6টা হবে, 6 দিলে 7টা হবে। এরপর আছে হচ্ছে পোলার গ্রিড টুল। আচ্ছা পোলার গ্রিড আছে, মেয়ের গ্রিড নাই কেন? আচ্ছা এটা হচ্ছে এটার একটা নাম, ঠিক আছে, জোক অফ পার্ট। ওকে, এটা আমরা যদি ড্র করি দেখেন এটা একটা মাকড়সার জালের মতো হবে, স্পাইডারম্যান দেখছেন না, ঠিক সেরকম। তো এটা কেটে দিই, এখানে আমরা যদি ক্লিক করি এটা সিলেক্ট করে, তাহলে এটার কয়টা বিভাজন হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আমরা 3 দিচ্ছি, এখানে 2 দিচ্ছি। পোলার গ্রিড, আচ্ছা 6 দিলাম। এটা দিয়ে আমরা এই টাইপের ডিজাইনগুলো করতে পারি, এটা অনেক সময় অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমরা এটার নিচে যদি কোনো শেপ আঁকি এভাবে রেক্টেঙ্গেল টুল নিয়ে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, এভাবে চেঞ্জ করে এটাকে নিচে পাঠিয়ে দিই। আর এই এরকম করে নেওয়া যাবে না যে আমরা মাঝখানে দিব না, একটা শেষ উপর চিহ্নটা থাকবে। হ্যাঁ দিতে পারবেন, এখান থেকে বাকিগুলো কেটে দিবেন, প্রথমগুলো নিয়ে বাকিগুলো কেটে দিবেন, এখানটার কালারটা আমরা চেঞ্জ করে দিই। তো এটা দিলাম, ধরেন এটা দিয়ে আপনি আবার কাটতে পারবেন। যাই হোক এটার পরের টুলগুলো আমরা দেখবো, এটা কেটে দিই আপাতত। এরপর আসেন হচ্ছে রেক্টেঙ্গেল টুল। এটা খুব ভালোভাবে দেখেন, রেক্টেঙ্গেল টুল হচ্ছে আমাদের ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এই টুলের সবগুলো টুল খুব বেশি ব্যবহার করা হয়। যেমন ধরেন যে আপনি একটা এটা একটা কার্ড বানাবেন, ধরেন একটা কার্ড ভিন্ন কালার করবেন, এটা বক্স নিলেন আপনি, এভাবে নিয়ে জাস্ট এখান থেকে আপনি স্ট্রোকটা অফ করে দিলেন, ফিল কালারটা অন করে দিলেন, এখানে হয়ে গেল। এইটার রেজুলেশন হচ্ছে আমাদের 1000 পিক্সেল 1000 পিক্সেল। আর এই যে আমাদের বক্সটা নিচ্ছি এটা কিন্তু বেশি হয়ে গেছে, তাই না? তো এটাকে আমরা মিলিয়ে আর্টবোর্ডের সাথে মিলিয়েও দিতে পারি, অথবা এটা যদি আমরা চাই ডিলিট করে জাস্ট এই টুলটাকে সিলেক্ট করব, রেক্টেঙ্গেল, স্ক্রিনে একটা ক্লিক করব, তারপর এখানে আমরা দেখেন 1109 হয়ে গেছে, 1109 পিক্সেল, আমরা 1000 করে দিই। এটা সিলেক্ট করে কপি করে এখানেও দিলাম 1000, পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে, ওকে করে দিলাম। দেখেন এটার সমান হয়ে গেছে, এটার সমান হয়ে গেছে। সিলেকশন টুল সিলেক্ট করে আমরা যদি বসাই এখানে দেখেন সমান হয়ে গেছে না? সো এটা ধরেন একটা কার্ড, সো এটার কার্ডের কালারটা আমরা যে কোনো কালার চাইলে নিতে পারি, তো আমরা যে কোনোভাবে ডিজাইন করতে পারি। এখন দেখেন এটা আরও কি কি কাজে ব্যবহার করা হয় এই টুলটা। এটা আমরা ক্লিক করে নিয়ে এভাবে যদি কিছু আর্ট করতে চাই, বক্স এভাবে আর্ট করতে পারবো, অথবা এটাকে যদি আমরা স্ট্রোক দিতে চাই ফিলটা অফ করে দিব, এখান থেকে স্ট্রোকটা অন করে দিব। ক্লিয়ার? তো এখন আমরা এটাকে স্ট্রোক বাড়ায় দিতে চাইলে এখান থেকে বাড়াবো, এটা আমরা জানি অলরেডি। আর এখান থেকে ডিরেক্ট আমাদের ফিল আর এক্সট্রা আমাদের স্ট্রোক যে কালারটা আছে এটাকে যদি এক্সচেঞ্জ করতে চাই, এখানে আমরা ফিল কালার একটা দিয়ে নেই, তাহলে এটা দিলাম। সো কালার দুইটা কিন্তু আলাদা। এখন যদি এখানে ক্লিক করি, এটা সিলেক্ট করে ক্লিক করি, তাহলে রিপ্লেস হয়ে যাবে, অল্টারনেট হয়ে যাবে। বোঝা গেছে? আবার যদি এটাতে মনে করেন যে আপনার ফিল কালারটা দেয়া নাই, এখান থেকে আপনি অফ করে দিতে পারেন, অথবা এই যে ফিল কালার এটা সিলেক্ট করার পর এটাতে ক্লিক করলে নান, আগে এটা সিলেক্ট থাকা লাগবে, এটাতে ক্লিক করে এটা নান করে দিলেন, দেখেন এটা চলে গেছে। এখন যদি আপনি এভাবে ক্লিক করেন রিপ্লেস করে, তার মানে এটা ফিলের মধ্যে চলে আসলো আর স্ট্রোকটা ব্ল্যাঙ্ক হয়ে গেল, মানে এটা অফ আছে যে এরকম হয়ে গেল। সো আপনি ডিজাইনিংয়ের ক্ষেত্রে এই টুলটা ব্যবহার করবেন। এখন এখান থেকে আপনি এভাবে এইভাবে আর্ট করতে পারেন। বোঝা গেছে? বিজনেস কার্ডের ক্ষেত্রে এখন থেকে বক্স নিতে চাইলে জাস্ট এভাবে শিফট চেপে ধরলে এটা রেশিও অনুযায়ী ছোটো বড়ো হবে, সেটা তো আমরা জানি, তাই না? সো এইভাবে আমরা কিন্তু ডিজাইন করতে পারবো। কোথায় ক্লিক লাগলো? ওকে, ক্যান্সেল। এরপর আসেন, এটা ডিলিট করে দিলাম। এরপর আসেন গুরুত্বপূর্ণ টুল হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। এটাতে যাওয়ার আগে আমরা রেক্টেঙ্গেল টুল আরেকবার আঁকি। আঁকার পরে দেখেন এখানে কর্নার আছে এবং প্রত্যেকটা কর্নারে রাউন্ড করে একটা চিহ্ন দেখা যাচ্ছে না? তো আপনি যদি মাউসের কার্সরটা এখানে আনেন, অর্থাৎ এই টুলটা আঁকার পরে, তখন আপনি এটাতে যদি ক্লিক করেন, নিচের দিকে টানেন চাপ দিয়ে ধরে, তাহলে এটা কিন্তু এরকম হবে, রাউন্ড, সবগুলা রাউন্ড হচ্ছে। এভাবে অনেক সময় আমাদের শেপ নেওয়ার প্রয়োজন পড়ে না?
তো সেই ক্ষেত্রে আমরা এভাবে নিতে পারি। অথবা আপনি যদি চান, ধরেন যে এরকম আছে, আপনি চান যে একটা প্রান্ত জাস্ট কর্নার করবেন, তাহলে এটা ক্লিক করবেন, সিলেকশন টুল সিলেক্ট করলেও হবে, আপনার এই টুলে থাকলেও হবে। সো আপনি এখানে জাস্ট একটাতে আগে একটা ক্লিক করে নেবেন, নেয়ার পর নিচের দিকে টানবেন, দেখেন এভাবে বাঁকা হয়ে গেছে, সুন্দর না? সো এইভাবে আপনি যদি চান আবার এই পাশে করবেন, এটাতে ক্লিক করে এদিকে টানবেন, দেখেন পাতা হয়ে গেছে সহজে। স্টপ, এত সহজ থাকতে কঠিন করে করাইলাম কেন না? পেন টুল বেশি প্র্যাকটিস করলে আপনাদের ডিজাইন স্কিল বাড়বে, এই জন্য। ওকে, এটা আমরা ডিলিট করে দেই। আরেকবার আঁকি আমরা, এভাবে আঁকলাম। ধরেন আপনি এখন এই প্রান্ত আর এই প্রান্ত, এই দুইটা প্রান্ত জাস্ট করবেন, জাস্ট এটাকে একটা ক্লিক করবেন, শিফট বাটন চেপে ধরে এটাকে একটা ক্লিক করবেন, এরপর চেপে এভাবে দিবেন, এ পাশে হয়ে গেল, বুঝতে পারছেন? তারপর আবার কন্ট্রোল জেড দিলাম। এখন শিফট বাটনটা কেন ব্যবহার করা হয় বলেন তো? একাধিক অবজেক্ট সিলেক্ট করার জন্য ব্যবহার করা হয় না? এটা মাথায় রাখবেন, একাধিক কোনো কিছু যোগ করার জন্য, একসাথে সিলেক্ট করার জন্য ব্যবহার করা হয়। এটা ক্লিক করলাম, যদি এটাই ক্লিক করি তাহলে এটা ডিসিলেক্ট হয়ে গেল, আর শিফট চেপে ধরে যদি করি তাহলে দুইটা সিলেক্ট হয়ে গেল, বুঝতে পেরেছেন? সেম ওয়েতে আমরা জাস্ট এটাকে একটা ক্লিক করলাম এটাতে, এরপর শিফট চেপে ধরে এটাতে ক্লিক করলাম, এখন যদি আমরা এভাবে টানি একবারে দুইটা হয়ে গেল। তো আমরা এটা ক্লোজ করে দিলাম। এরপর হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। এটা হচ্ছে এটার মধ্যে রাউন্ড করতে হচ্ছে, আর এটা হচ্ছে জাস্ট রাউন্ড করা লাগবে না, আপনি অটোমেটিক্যালি রাউন্ড একটা পাবেন এখানে, বোঝা গেছে? দেখেন এটার রাউন্ড কিন্তু করা আছে। সো আপনি এটাতে ক্লিক করে আবার এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনার প্রয়োজন অনুসারে। এটা ডিলিট করে দিলাম। এরপর আসেন গুরুত্বপূর্ণ টুলস, হচ্ছে ইলিপস টুল। ইলিপস, এটা শর্টকাট হচ্ছে এল, আর রেক্টেঙ্গেলের শর্টকাট হচ্ছে এম। ইলিপস টুলটা আমরা নিলাম। বৃত্ত যদি আর্ট করতে চাই এভাবে আর্ট করলাম। তো এখন যদি আমরা বাংলাদেশের পতাকা তৈরি করতে চাই, রেক্টেঙ্গেল টুল নিব এখান থেকে, তারপরে এভাবে দিলাম, তারপরে হচ্ছে কালার তো ঠিকই আছে, এটা কেটে দিলাম, ইলিপস টুল নিলাম। এরপর হচ্ছে আমরা শিফট চেপে ধরে আর্ট করব, তাহলে রেশিওটা ঠিক থাকবে। কালার যেহেতু সেম, এখান থেকে চেঞ্জ করে নিলাম। আমরা সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে এভাবে মাঝখানে রাখলাম। অথবা আপনি এই দুইটাকে অবজেক্টকে সিলেক্ট করে তারপর এই যে অ্যালাইন অপশন ভিজিবল হবে, এখান থেকে আমরা এভাবে ক্লিক করে দিলে এটা দুইটা অ্যালাইনমেন্ট হয়ে গেল, এটা মিডিলে বসে আছে এখন। ক্লিয়ার? তো এটা আমরা ডিলিট করে দিলাম। এরপর আসেন হচ্ছে পলিগন টুল। পলিগন তো আমরা দেখেছিলাম কেমন কয়েকটা প্রান্ত হয়। তো এটা আমরা ক্লিক করলাম, 6টা হলো। এখন এখানে একটা ওয়ে আছে, আপনি যদি পলিগন টুলটা সিলেক্ট করার পর এখানে একটা ক্লিক করেন তাহলে কয়টা সাইড নেবেন সেটা এখানে দেখা যাবে। সো আমরা যদি 3টা নিতে চাই তাহলে ত্রিভুজ হয়ে যাবে। আবার যদি ক্লিক করি, যদি এখানে 8টা নিতে চাই তাহলে 8টা হয়ে যাবে। ডাবল ক্লিক না, সিঙ্গেল ক্লিক। এখানে ক্লিক করার পর স্ক্রিনে একটা ক্লিক করবেন, এই যে, বুঝতে পারছেন? তো এইভাবে আমরা বিভিন্ন শেপ নিতে পারবো। এরপর আসেন স্টার টুল। স্টার, এখানে ক্লিক করি, দেখেন 5টা আছে না প্রান্ত? তো আমরা এখানে ক্লিক করলে একটা, এখানে বাড়ায় দিতে চাইলে ধরেন 8টা দিলাম, দেন আমরা ওকে দিলাম, এখানে কিন্তু 8টা কর্নার হয়ে গেল। ক্লিয়ার? এরপর আসেন আরেকটা টুল, এটা খুব বেশি ব্যবহার করা হয় না। আপনারা চোখের মণি চিনেন? আচ্ছা বলেন তো, বাংলাদেশের একটা খেলোয়াড় আছে যার চোখের মণি হচ্ছে নীলাভ বর্ণের, স্যার বলেন তো? ক্রিকেট, ইয়েস। সাব্বিরের চোখের কালার কিন্তু একটু অন্য কালার। ওকে, এটা দিয়ে সাধারণত ইউজলেস না, তারপরেও এটা খুব বেশি ব্যবহার করা হয় না। এটা হচ্ছে ফ্লার টুল, এটা দিয়ে একটু চোখ আঁকা যায় আর কি, এক প্রকার। এটা এই যে আর্ট হয়ে গেল। তো এটা কালার চেঞ্জ করা সো টাফ, এটা সহজে কালার চেঞ্জ করা যায় না, এটা অনেকগুলা অবজেক্ট মিলে করা হয়। তো ওকে, তাহলে এটা আপাতত আমাদের ব্যবহারের প্রয়োজন নাই। সো আমরা এখান থেকে এ পর্যন্ত ব্যবহার করব। হ্যাঁ, তার মানে আমাদের পেন ব্রাশ টুল হয়ে গেল, তারপর হচ্ছে রেক্টেঙ্গেল টুল হয়ে গেল। আপাতত এই পর্যন্তই থাক।